স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। রোববার দুপুরে তা পুরীর উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়ের বিপদ থেকে মুক্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার পুরীতে, সঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। অতি গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দুই রাজ্যে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে বহু ট্রেন চলাচল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরীর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে, পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শীত এবং বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের সাথে জাহাজ যোগাযোগ 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় সহস্রাধিক পর্যটক। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পরিবর্তন কেমন দেখছেন? ধন্যবাদ তানজিনা। আপনি খবরের শুরুতে যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় জাওয়াদ কিন্তু এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে কিন্তু আমরা গতকালকে থেকেই দেখেছি যে বরগুনা সহ যে উপকূলীয় অঞ্চল রয়েছে এই সকল উপকূলীয় অঞ্চলে একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং গতকালকে থেকে আমরা বরগুনায় দেখেছিলাম কিন্তু যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ধারাবাহিকতা কিন্তু রাতেও অব্যাহত ছিল এবং সকালেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং আজকে সকালে বৃষ্টি হলেও সকাল 8টার পর থেকে কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টির তীব্রতাটা কমেছে। আমরা সকালে বা গত রাতে যে বৃষ্টিটা দেখেছিলাম সেই মাত্রাটা কমেছে এবং এখন বৃষ্টি না থাকলেও কিন্তু আবহাওয়া যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঘন কুয়াশা দেখেছিলাম আমরা সকালে, সেই কুয়াশার পরিমাণও এখন কিছুটা কমেছে। তবে আমি পটুয়াখালীর যে আবহাওয়া উপকেন্দ্র রয়েছে সেখানে কথা বলেছি, সেখান থেকে আমাকে জানানো হয়েছে যে আজ বিকেল এবং আগামীকাল সকাল পর্যন্ত এখন যে আবহাওয়া রয়েছে ঠিক সেই আবহাওয়াটি বিরাজ করবে বরগুনায়। এছাড়াও আপনি জানেন যে এখন শীত এবং পাশাপাশি এই যে বৃষ্টি, এর ফলে কিন্তু আসলে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে যারা শ্রমজীবী মানুষ তারা একটি ভোগান্তিতে পড়েছে যে ঠিকমতো কর্মস্থলে যেতে পারছে না এবং বিশেষ করে যে সাগর উপকূলে যারা চর এলাকায় কাজ করেন যেমন শুটকি শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু মূলত ভোগান্তির একদম চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ কি বৃষ্টি এবং কুয়াশার ফলে তাদের মাছ শিকার যেমন ব্যাহত হচ্ছে তেমনি শুকিয়ে যে প্রস্তুত করা হয় সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এর ফলে এই মৌসুমে তাদের কিন্তু বড় একটি ভোগান্তির সম্ভাবনা রয়েছে বলে শুটকি সর্দার বা সেইখানে যে সংশ্লিষ্ট আছে তারা আমাকে জানিয়েছে। তানজিরা, আমি গতকালকে যেটি জানিয়েছিলাম যে মাছ ধরা ট্রলারগুলোকে কিন্তু নিরাপদে চলার জন্য বলা হয়েছিল এবং সেটি আজকে পর্যন্ত রয়েছে। আমরা বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি। আমাদের বরগুনার যে সকল জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করছেন তাদেরকে কিন্তু জেলে সমিতি, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদে মাছ শিকার করার জন্য বলা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানিয়েছে তাতে আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা অন্য কোনো সম্ভাবনা কিন্তু আসলে বরগুনায় নেই। তানজিনা, এ ছিল আমার কাছে বরগুনা থেকে ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড়ের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন শিকদার। সারা বিশ্বে যখন উদ্বেগ বাড়াচ্ছে অমিক্রন, তখন দেশে কিট সংকটে শুরু হয়নি জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ। অথচ শুধুমাত্র বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ কয়েক দফা নির্দেশনায়
আটকে আছে স্বাস্থ্যসেবা বিভাগের কার্যক্রম। মৃত্যু ঝুঁকি কম থাকলেও সংক্রমণের গতি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্তের মাত্র 10 দিনের মাথায় 30টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি, যা নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশের দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রনের অস্তিত্ব। করোনার নতুন এই প্রজাতি কতটা ভয়ঙ্কর তা এখনো স্পষ্ট নয়। উন্নত বিশ্বের অণুজীব বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করছেন। তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার ফলাফলের দিকে না তাকিয়ে এখনই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। প্রথম ভাগে বিদেশ থেকে আগতদের রাখতে হবে কড়া সতর্কতায়। ডেল্টার ইতিহাস নেই, তাতে কিন্তু অনেক সময় লেগেছিল। উহানের যে ভ্যারাইটি সেটাতে সময়, ইউকে ভ্যারিয়েন্ট সেটাও সময় লেগেছিল, কিন্তু এটা সময় লাগেনি। তো সংক্রমণশীলতাটা বেশি, তার মানে এই সংক্রমণ করতে পারে। বাকি যে দুটি সন্দেহ আছে বা কথা উঠেছে যে একই ভিরুলেন্ট কিনা, মানে অর্থাৎ এর রোগের তীব্রতা বাড়াতে পারে কিনা, একজন মানুষের অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়াবে কিনা, হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, অথবা মৃত্যুর ঝুঁকি, এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। এয়ারপোর্টেই একটু দ্রুততার সাথে টেস্ট করা হয়, যাতে যদি পজিটিভ হয় তাহলে আইসোলেশনে নেওয়া, আর যদি নেগেটিভ হয় তাহলে 2 সপ্তাহ প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন প্রায় 2 শতাধিক মানুষ, যাদের বেশিরভাগের খোঁজ মেলেনি এখনো। আর ভাইরাসের জীবন রহস্য বা প্রজাতি চিনতে দরকার বিশেষ গবেষণা, জিনোম সিকোয়েন্সিং। এজন্য প্রয়োজনীয় উপাদান কিটের অভাবে ভুগছে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান DCS-IR। স্যাম্পল কম পাচ্ছি বা নাই বললেই চলে, সেজন্য আমরা সেই কাজটা হাতে দিচ্ছি। সেটা অত্যন্ত দামি কিট, আপনার প্রায় প্রতি স্যাম্পলের জন্য 80,000 টাকা খরচ হয়। আমরা এখন ওয়েট করছি যে যদি মারাত্মক কোনো আকার ধারণ করে করোনা ভাইরাসের এদেশে, তাহলে অবশ্যই আমরা এই কিটও ব্যবহার করব, যে জেনোম সিকোয়েন্স করে আমরা তার রেজাল্ট আমরা অবশ্যই এজিসিআইডে জমা করবো এবং রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আপাতত বাংলাদেশে না আসতে যাত্রীদের নিরুৎসাহিত করেছে সরকার। সাউথ আফ্রিকার লোক যারা, তাদের ডিসকারেজ করবো আসতে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সারা দেশে 2835 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে 2541টি। এর মধ্যে 1128টি ক্রসিং অনুমোদনহীন। আবার অনুমোদিত রেল ক্রসিংয়েও অদক্ষ জনবল, দায়িত্ব পালনে অবহেলা, এসব নানা কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। সারা দেশের রেল ক্রসিংগুলোর বাস্তব অবস্থা কি তা সরেজমিনে দেখাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রথমে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে রেল ক্রসিংগুলোর চিত্র কি দেখতে পাচ্ছেন? শুভ সকাল তানজিনা। রেল ক্রসিং যেগুলো আছে এবং রেল ক্রসিং যেগুলো আছে সেগুলোতে যে অদক্ষ জনবল আছে সেটি একেবারে স্পষ্ট। কারণ আমরা যেটিতে দাঁড়িয়ে আছি রাজশাহীর ভদ্রার মোড়ের যেটি অনুমোদিত রেল ক্রসিং, এখানে একজনের পরিবর্তে আরেকজন কর্তব্যরত আছেন। আমরা এখানে একটু দেখাই যে এখানে আমরা যখন সকালে প্রথম আসি তখন দেখছি যিনি দায়িত্ব পালন করছিলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি অন্য আরেকজনের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া এখানে স্ত্রীর বদলি থাকলেও স্বামী দায়িত্ব পালন করছেন, এমন চিত্র এখানে দেখা গেছে। যেটি বলা হচ্ছে যে পরিমাণ জনবল এখানে প্রয়োজন সেটি এখানে নেই। এবং রাজশাহীর নগরীর মধ্যে দিয়ে যতগুলি রেল ক্রসিং গেছে সবগুলোর হাল একই। আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু তথ্য দিতে চাই যে পশ্চিমাঞ্চল রেলে 1000-এর কিছু বেশি রেল ক্রসিং আছে, যেখানে 993টি আছে যেটি হচ্ছে যেখানে অনুমোদিত জনবল কাঠামো নেই এবং সেগুলোতে কোনো রকম স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। কোথাও প্রকল্পের আওতায় জনবল নিয়োগ দিয়ে 3 জন বা 4 জনের জায়গায় একজনকে দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। এইভাবেই মূলত দায়িত্ব পালন। আমরা এখানে যিনি দায়িত্বে আছেন গেটম্যান, তার কাছে একটু জানতে চাই, আমরা যখন সকালে আসি তখন দেখলাম যে আপনি দায়িত্ব পালন করছিলেন না, অন্যজন করছিল, কেন? আমার ডিউটি সকাল ডিউটি এসে ওকে ছাড়তে হবে, এই জন্য আমি পরে আসলাম। আপনার এটা কি অনুমোদিত রেল ক্রসিং? আর কতজন দায়িত্ব পালন করেন এখানে? এখানে 3 জন দায়িত্ব পালন করি, কিন্তু এখানে 6 জন লাগবে, 2 জন ডাবল লোক লাগবে, কিন্তু এখানে ডাবল লোক নাই। আমরা একজন করেই মানে যেভাবে হোক কষ্ট করে হলেও পার করে নিই। গ্যামজাম লেগে যায়, মাঝে মাঝে বিপদেও পড়ে যায়, ট্রেন কাছাকাছি চলে আসে, মানে এই এক গেট ফেলে আর এক গেটে যেতে যেতে ট্রেন অর্ধেক চলে আসে, দেখা যায় কাছাকাছি চলে আসে, আমরা তখন বিপদে পড়ে যাই। যে ট্রেন 2 জন হলে ধরেন 2 পাশ ট্রেন ফেললাম, কোনো সমস্যা হবে না, আরামে পড়ে যাবে গেট,
তখন আরামে ট্রেন পার হবে, কিন্তু একজন দিয়েছে এখানে ডাবল গেট হয়ে গেছে। আর রাজশাহী শহরে এটা ভিআইপি গেট, আবাসিক এলাকা, এটা ভিআইপি গেট, সেখানে দুইজনই প্রয়োজন প্রত্যেক ডিউটিতে। ধন্যবাদ আপনাকে। এই গেটম্যান যেটি বলছিলেন যে এটি একটি আবাসিক এলাকা এবং ভিআইপি গেট, এখানে প্রত্যেক শিফটে দুজন করে আসলে গেটম্যান প্রয়োজন, কিন্তু আছে একজন করে, যেটি দায়িত্ব পালন করতে গিয়ে তারাও অনেক কষ্টের মধ্যে পড়েন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা কুষ্টিয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদুজ্জামানের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী কাজী শাহেদ। আমি আপনাকে যে রেল ক্রসিং দেখাবো সেটি আসলে অননুমোদিত একটি রেল ক্রসিং। এটি কুষ্টিয়ার মজমপুরের ঠিক ছাদ্দাম বাজারের গলির মুখে থেকে উদিবাড়ি ঢোকার যে রাস্তা, সেটি একটি পাকা রাস্তা, কিন্তু এখানে রেল ক্রসিংয়ের কোনো অনুমোদন নেই। কিন্তু এখান থেকে হরহামেশা বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু রেল পার হচ্ছে। এখানে কোনো গেট নেই, কোনো গেটম্যান নেই এবং প্রায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। দু একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটেও। এরকম কুষ্টিয়া খোদ শহরের মধ্যে কিন্তু এই ধরনের অবস্থা, যদিও কুষ্টিয়া শহরের বেশিরভাগ জায়গায় রেল ক্রসিংয়ে গেট আছে এবং তারা সে গেট ঠিকমতো দেয়া হয়। সেখানে অতি সম্প্রতি কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, কিন্তু শহরের মধ্যে এরকম যে একটি রেল ক্রসিং আছে, সেই রেল ক্রসিংটি কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং আমরা দেখেছি যে শহরের বাইরে গ্রাম অঞ্চলে বিভিন্ন রেল ক্রসিংয়ে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এবং ঠিক 2 বছর আগে এরকম শীতের সময় কুয়াশার মধ্যে কুষ্টিয়ার মিরপুরের স্বরূপদহে কিন্তু একটি মাটি টানা ট্রলি ট্রেন পার হতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছিল। এবং এরও কয়েক বছর আগে কুষ্টিয়ার কুমারখালীতে সেখানে কিন্তু যেখানে হচ্ছে একেবারে গেটম্যান না থাকায় সেখানে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পতিত হয়। এরকম ঘটনা হরহামেশা ঘটে, কিন্তু স্থানীয় লোকজন বলছেন যে প্রত্যেকটা ক্রসিংয়ে কিন্তু দক্ষ গেটম্যান দিয়ে গেট দিয়ে অনুমোদন করে রেলগুলোকে সুন্দরভাবে করা উচিত, না হলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এই ছিল আমরা কুষ্টিয়া থেকে খবর। আমি চলে যাচ্ছি যশোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন। ধন্যবাদ প্রিয় সহকর্মী জাহিদ আপনাকে। আমি রয়েছি যশোর মুরলী রেল ক্রসিংয়ে। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকালে যখন আসছিলাম তখন এখানকার যে গেটম্যান তিনি এখানে ছিলেন না, ওখানে অন্য জায়গায় নাস্তা করতে গিয়েছিলেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে দিই, 168টি রেল ক্রসিং রয়েছে যশোর অঞ্চলে। এই ভিতরে অবৈধ রেল ক্রসিং রয়েছে 87টি, অর্থাৎ সেখানে গেটম্যান নাই। এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে 3জন করে গেটম্যান থাকার কথা রয়েছে, সেখানে রয়েছে তারা এবং তারা দায়িত্ব পালন করছে। এই যে গেটম্যানটি দেখছেন, এখানে কিন্তু সম্প্রতি একটি দুর্ঘটনাও ঘটেছে। যারা স্থানীয় তারা কিন্তু দাবি করছিলেন যে গেটম্যানের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে, তার কারণে এইখানকার যে গেটম্যান ছিল তাকে এখান থেকে বদলি করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো প্রতিনিয়ত কিন্তু এই গেটগুলো দুর্ঘটনা ঘটছে। আমি এই যে গেটম্যান এখানে যে দায়িত্ব পালন করছে তার সাথে একটু কথা বলবো। আমি আপনার কাছে একটু জানতে চাই, আমরা যখন সকালে আসলাম তখন আপনি এখানে ছিলেন না, কোথায় গেছিলেন? আমি নাস্তা খাইতে গেছিলাম সকালবেলা, তো এখন ট্রেন নেই, ট্রেন আসবে আধা ঘন্টা পরে। আপনাদের কি এখানে 24 ঘন্টা থাকার নিয়ম কি? হ্যাঁ, 24 ঘন্টা থাকার নিয়ম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যে গেটম্যান দায়িত্ব পালনকালে তিনি নাস্তা করতে গেছিলেন, এমনটি বলছিলেন যে এখানকার যে গেটম্যান। তো এই যে গেটম্যানের দায়িত্ব যারা পালন করে তাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ আসে যে বিভিন্ন কারণে তারা অকারণে এই গেটে থাকেন না, অনেকে অনেক জায়গায় যান, এমনটি আমরা জানতে পেরেছি। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে তানজিনা। রিপন, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ অন্য সহকর্মীদেরও। দর্শক, রেল ক্রসিং এর খবর জানাচ্ছিলেন সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা। সিডিও ও সিটি কর্পোরেশনের বিরোধ নিরসন হওয়ায় দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। টাইগার পাসের পাহাড় রক্ষা নিয়েই শুরু হয়েছিল এই বিরোধ। এবার দুই পাশে নয়, টাইগার পাস এলাকায় সড়কের মাঝ দিয়ে র্যাম্প তৈরি করে আখতারুজ্জামান ফ্লাইওভারে যুক্ত করা হচ্ছে। পরিবর্তন হয়েছে নকশায়ও। এর মধ্যে এই প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে।
এই মেগা প্রকল্পটি শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। আদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন। বন্দর নগরীকে যানজটমুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এরই মধ্যে শেষ হয়েছে 60% নির্মাণ কাজ। এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট থেকে শহরে আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, যেখানে এখন লাগে 2.5 থেকে 3 ঘন্টা। পাহাড়ি চট্টগ্রামের সৌন্দর্য শহর থেকে দেখা যায় এই টাইগার পাস লালখান বাজার মোড়ে আসলে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটিও যাবে এখান দিয়ে, যেটি দুটি র্যাম এর কারণে পাহাড়ের সৌন্দর্য দেখতে বাধা পেতে হতো বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সেই দাবির প্রেক্ষিতে নকশায় পরিবর্তন এনেছে সিডিএ। এক্সপ্রেসের উদ্দেশ্যটা সাধন হয় যে আমাকে 20 থেকে 25 মিনিটের মধ্যে জিসি বা সিটি সেন্টার বা মুরাদপুর বা বদ্দার যেতে হবে। 4টা সেকশনে আমাদের এখন কাজ চলছে। আগে যে 60 ফুটের কথা ছিল এখন মাত্র 40 ফিট। আমাদের এই পাহাড় তো এই পাহাড়ের দূরত্ব প্রায় 60, 70, 80, 90 তাহলে পাহাড়ের সাথে কোনো এখানে টাচ হচ্ছে না। এখন টাইগার পাস ও লালখান বাজার এলাকায়ও শুরু হয়েছে প্রকল্পের কাজ। বাধা দূর হওয়ায় দ্রুত এবং যথাসময়ে কাজ শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। আগামী কিছুদিনের মধ্যে এই কাজটা যদি আরও দ্রুত গতিতে চালিয়ে নেওয়া যায়, আমাদের আগামী 1 বছরের মধ্যে র্যাম্পটা খুলে দেওয়া যাবে এবং নাগরিক ভোগান্তি কমে যাবে বলে। 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। 50 বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেসরকারি খাত, যাদের হাতে তৈরি হয়েছে বড় বড় কারখানা, লক্ষ কোটি কর্মসংস্থান। পোশাক রপ্তানি বেড়েছে 1000 গুণ। উদ্যোক্তারা বলছেন, সরকারের সহায়তা পেলে আগামী 10 বছরে 50 বছরের সমান উন্নয়ন করা সম্ভব। তবে এজন্য সরকারের পাশাপাশি ব্যাংক খাতের প্রত্যক্ষ সহায়তা চান উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী অর্থনীতি বেগবান করতে বিনিয়োগ আর কর্মসংস্থানে জোর দিতে হবে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র্যপীড়িত দেশটিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাতির পিতা সে চ্যালেঞ্জটি নিয়েছিলেন বটে, তবে খুব বেশি দূর যাওয়ার আগেই ঘাতকদের হাতে জীবন দিতে হয় তাকে। তবে বাংলার ছোট ছোট উদ্যোক্তারা থেমে থাকেননি মোটেই। 1983-84 সালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয় $31 মিলিয়ন। সেই সময়ে মোট রপ্তানি ছিল $811 মিলিয়ন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। সবশেষ 2020-21 অর্থ বছরে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $31 বিলিয়ন, যা প্রথম বছরের 1000 গুণ। আমাদের অনেকগুলি নতুন পটেনশিয়াল সেক্টর আছে যাদেরকে এক্সপোর্টে নিয়ে যেতে পারে। আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের প্লাস্টিক সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। আগামী 10 বছর হয়তো আমরা 50 বছরে যে গ্রোথটা হয়েছে, আগামী 10 বছর সেই ধরনের গ্রোথ আমরা আশা করছি। শুধু তৈরি পোশাক নয়, বেসরকারি খাতের উন্নয়ন দৃশ্যমান প্রায় সব খাতেই। করোনা মহামারীতেও অদম্য ছিল বেসরকারি খাত। তবে অগ্রযাত্রা ধরে রাখতে সরকারের নীতি আরও বেশি উদ্যোক্তা বান্ধব হওয়া প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। গত মাসেই মনে হয় আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু আবার বেড়েছে। তো সেটা কিন্তু বাড়ার কারণই হচ্ছে যে নিশ্চয়ই কিন্তু বিনিয়োগ হচ্ছে। সব ক্ষেত্রে হচ্ছে না, কিছু জায়গায় বেশি হচ্ছে, কিছু জায়গায় কম হচ্ছে, বাট হচ্ছে। এখন এটার সাথে স্থানীয়র সাথে বিদেশি বিনিয়োগটা আনা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। কারণ এখন একটা অপরচুনিটি, সারা পৃথিবীতে যে একটা সাপ্লাই চেইন ক্রাইসিস হয়েছে, এই অপরচুনিটি বেশি দিন থাকবে না। আমাদের ব্যবসাতে আমরা দেখছি যেসব ব্র্যান্ড কোনোদিনও আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি, তারা কিন্তু এখন বাংলাদেশের সাথে কথা বলতে রাজি। ব্যবসাকে সহজ আর হয়রানি মুক্ত করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরাও। বলছেন, বিনিয়োগকারীদের আস্থা তৈরি হলে কমে আসবে অর্থ পাচারও। সামগ্রিকভাবে একটা সুব্যবস্থা, সুশাসন, এই অবস্থাটা যদি না থাকে তাহলে তো ব্যক্তিখাত কেন সেখানে বিনিয়োগ করবে, একটা অনুৎসাহের সৃষ্টি করে। বাইরে নিয়ে যাওয়ার যে উপায় সেগুলোও তারা অবলম্বন করে থাকে। তাহলে ব্যাংকিং খাতকে কিন্তু সমানভাবে সবাইকে সুযোগ দিতে হবে। তবে এজন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকরভাবে চালু করে অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই বলেও মত তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া সহ বিভিন্ন গ্রামে খেজুর পাতা ও কাশফুলের খড় দিয়ে নানান ধরনের পণ্য তৈরি হয়। নারীদের অনেকেই গৃহের কাজ শেষে অবসর সময়ে এই পণ্য তৈরি করে বাড়তি আয় করছেন। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য এখন ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা পেলে এই খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতো বলে দাবি সংশ্লিষ্টদের। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খেজুর পাতা আর কাশফুলের খড় দিয়ে গ্রামের নারীরা নিপুণ হাতে তৈরি করছেন ফুলের পাত্র, কার্পেট, সুটকেস থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র রাখার ও কুকুর বিড়াল ঘুমানোর ঝুড়ি। আর এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে ব্রাজিল, পেরু, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। 350 জন কর্মী আছে এবং 18 থেকে 20টা এরকম ফিল্ড আছে। এই ফিল্ডে এগুলো কাজ করে। যশোরের ঝিকরগাছা সহ আশপাশের বিভিন্ন উপজেলার 20টি গ্রামের অন্তত 5000 নারী সাংসারিক কাজের ফাঁকে এসব পণ্য তৈরি করছেন, যা দিয়ে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। খড় কেটে নিয়ে আসতে হয়, তারপরে রোদে শুকাতে হয়, তারপরে এই দাদারা তো আছে বেল্লো দিয়ে যায়, দিয়ে চিকয়ে তারপরে ভিজাইয়ে সেট তৈরি করছি। এগুলো হলো বাড়তি ইনকাম, এদের সংসারের কিছু খরচে লাগাতে পারি। টাকা পয়সা রোজগার করলে পড়াশোনার কাজেও দিই, বাপের হাতেও টাকাটা তুলে দিতে পারি। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে আরো বেশি পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান উদ্যোক্তারা। আমি যদি ডাইরেক্ট বায়ারের কাছ থেকে অর্ডারটা নিতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে আমি আমার মেয়েদেরকে আরো একটু বেশি অর্থ দিতে পারতাম। মনে করেন এখন 250 টাকা একটা পার পিস দিই, সেক্ষেত্রে আমি 300-350 টাকা যদি দিতাম। এসব নারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের প্রশাসনিক অবস্থান থেকে যতটুকু সাহায্য করার সেটি আমরা করব এবং তারা যাতে এই তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারে সেই জন্য আমাদের যত ধরনের সহায়তা করার সুযোগ আছে সবই করব। শিমুলিয়া গির্জার ফাদার অ্যাতলিও বস্কাতো ও মাদার রোজারিও গ্রামের নারীদের জীবনমান উন্নয়নের জন্য 1974 সালে ভ্যালেরিয়ান হ্যান্ডিক্রাফট গড়ে তোলেন। ওই বছরই তারা খেজুর পাতা আর খড় দিয়ে তৈরি কিছু হস্তশিল্প পণ্য নমুনা হিসেবে নিজেদের দেশ ইতালিতে পাঠান। পরে চাহিদা বাড়তে থাকায় ইতালি সহ বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ক্লেমনের সৌজন্যে খেলার খবর। শুরুতেই থাকছে ঢাকা টেস্টের খবর। প্রথম দিন শেষে 2 উইকেটে 161 রান তুলেছে সফরকারী পাকিস্তান। উইকেট দুটি নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান, তবে আলোর স্বল্পতায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা 33 ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে 30 মিনিট আগে, সকাল 9:30টায়। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিষয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপড় বলেছেন, বাংলাদেশ দলের এত বাজে পারফরমেন্স তিনি দেখেননি। তবে তার মতে পাকিস্তানের বিপক্ষে হারলেও দলের তরুণরা দারুণ ফাইট করেছে। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সবচেয়ে খারাপ পারফরমেন্স করলো এবারে আমাদের এই টিম, টোটালি ডিমোটিভেটেড, মেন্টালি শ্যাটার্ড, সব কিছু এলোমেলো, এরকম অবস্থায় আমাদের টিম। এবং ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার সাথে সাথেই তাদের এই সিরিজটা খেলা। ইম্যাচিউর ইয়াং একটা টিম নামানো হইল এই শক্তিশালী পাকিস্তানের। নিউজিল্যান্ড সফরে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে না এমন গুঞ্জন শোনা গেলেও দলে রাখা হয় সাকিব আল হাসানকে। তবে দল ঘোষণার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।